অবশেষে খুশির খবর চলে এলো। হ্যাঁ, আমার কাছে তোমার কাছে না, আমাদের টিনু সুন্দরীর কাছে। টিনু সুন্দরীর কাছে খুশির খবর আসছে, সে আসছে। আরে বাবা, বাবা, ঠাম্মি, বৌদি সবাইকে নিয়ে আবার জমজমাট ফ্যামিলি। এই কিছুদিন ধরে টিনুর ব্লগগুলো একেবারে বোরিং হয়ে যাচ্ছিল, কারণ একই জিনিস দেখাচ্ছিল, শুধুমাত্র ওই নেল আর্ট নেল আর্ট আর নেল আর্ট মধ্যে ভ্যারাইটি আনতে পারছিল না, মানে কন্টেন্টের মধ্যে ভ্যারাইটি আনতে পারছিল না। অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে ব্লগিংগুলো আমরা দেখি, যে এদের ধর যে গ্রামীণ ব্লগগুলো, এতে কিন্তু অনেক লোকজন এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে সমস্ত যে তাদের মিল, তাদের যে উৎসব উদযাপন, তাদের যে একত্রিত থাকা, এই জিনিসগুলো মানুষ কিন্তু খুব এনজয় করে। তো টিনাদের বাড়িতে যেটা ছিল সেটা আমরা জানি, যে ওর বাবা মা, ওর ঠাম্মির সাথে ওর মায়ের কেমিস্ট্রি, ওর মায়ের সাথে ওর বৌদির কেমিস্ট্রি, ওর বাবার সাথে ওর মায়ের বন্ধুত্ব, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা দেখেছি। তার জন্য আমাদের এক্সপেকটেশন কি, তাদের দেখা। কিন্তু কোনো না কোনো কারণে, মানে কী কারণে সেটা আমাদের কাছে পুরোপুরি মানে আমরা কনফার্ম নই। কোনো না কোনো কারণে একসঙ্গে আমরা দেখলাম, প্রথমে ওর ঠাম্মিকে আর দেখা গেল না, তারপরে দেখা গেল ওর বাবাকে দেখা গেল না, তারপরে ওর বৌদিকে দেখা গেল না। আর তার জন্যই প্রচুর লোক প্রচুর কথা বলেছে। কেউ কেউ বলেছে যে মানে আমাদের কি যেন বলে, টিনুর সঙ্গে ওর বৌদির ঝামেলা হয়েছে, কারণ টিনু ওখানে আছে বলে বৌদির অসুবিধা হচ্ছে, আর টিনু নাকি ওর বৌদির নামে কার কাছে পরনিন্দা পরচর্চা করেছে, সেটা ফড়িং বৌদির কাছে। সেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, কিন্তু পরে দেখা গেল ফড়িং বৌদিকে সে ভিডিও কলিংয়ে দেখাচ্ছে একটি বাচ্চাকে দেখার জন্য। তার মানে ফড়িং বৌদির সঙ্গে ওর ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এদিকে অনেকে বলছিল যে আমাদের টিনুর বৌদির বাপের বাড়ি থেকে নাকি অনেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু সে তারপরে আর বুঝতে পারলাম না। তো অনেকে দেখি বলছিল যে তোমার হচ্ছে ধানি লঙ্কা আবার ফিরছে, ধানি লঙ্কার সঙ্গে কথা হয়েছে, ধানি লঙ্কার সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, এসব বলছে। আমি তখনও বলেছি আর এখনও বলেছি, আমার যেন মনে হয় যে ওই যে আমাদের ধানি লঙ্কার মনে হয় ইস্যু টিস্যু হবে, মানে প্রেগনেন্ট এটা মনে হয়, তার জন্যই মনে হয় বাপের বাড়িতে রয়েছে, এটাই আমার মনে হয়েছে। তো যাই হোক, জানি না, সেটা ক্রমশ প্রকাশ্য। তবে ঠাম্মি আসছে, বাবা আসছে, দেখো একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে যে টিনুর মায়ের সঙ্গে ওর ঠাম্মির কোনো না কোনো সময় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়। আর ঠাম্মি একটু মেয়ে ঘেঁষা, সেটা টিনুও বলল, যে সবসময় ছোটো মেয়ের বাড়িতে থাকতেই ভালোবাসেন। এবং ছোটো মেয়ের বাড়িতে থাকতে কেন ভালোবাসে, ওনার মনে হয় যে ওনার ছোটো মেয়ে একটু বেশি নিডি, তাই ছোটো মেয়েকে হেল্প করার মেন্টালিটি উনি রাখেন, আর তার জন্যই বেশি উনি ছোটো মেয়ের বাড়িতেই থাকেন। তোমরা দেখেছো যখন মানে ওরা টিনুরা গিয়েছিল, তখন কিন্তু ওই টিনুর পিসির সঙ্গে কিন্তু ওর মা বা ওর মেয়ের কিন্তু সম্পর্ক ভালোই ছিল, এবং টিনুর পিসির বাড়ি গিয়েছিল ছেলের বিয়ের অনুষ্ঠানে, কিন্তু ছেলের বিয়ে অনুষ্ঠানটা হয়নি। তারপরে দেখা গেল যে তার মানে টিনুর পিসির জায়ের ছেলের বিয়েতে ওরা ছিল, কিন্তু তখন ঠাম্মিকে দেখা যায়নি। এবং বলা হয়েছিল যে টিনুরা আগে তোমার ট্রেনে চেপে গেছে, ওর ঠাম্মি পরে আসছে, কিন্তু ততদিনে তো বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু হয়তো ঠাম্মি চলে এসছে। এবার ঠাম্মি যখন পৌঁছানোর, তখনই কিন্তু টিনু আর টিনুর মা ওখান থেকে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। এইবার অনেকেই বলেছিল যে ঠাম্মির সঙ্গে একসাথে যাতে না মুখ দেখা দেখি হয়, তার জন্য ওরা বেরিয়ে চলে আসছে। যদি বিয়ে বাড়িটা হতো, মানে পিসির যদি ছেলের বিয়েটা হতো, তাহলে তো একসঙ্গে মুখ দেখা দেখি হতো, তাই না? তো যাই হোক, হয়তো কোনো না কোনো কারণে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়েছিল, হতেই পারে সেটা। ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ির ঝামেলা ঝগড়া হতেই পারে। তো তারপর ওরা চলে এসেছিল, তারপর থেকে কিন্তু ঠাম্মির আর কোনো স্ট্রেসই পাওয়া যায়নি, মানে ওদের সঙ্গে যে ওদের কথা হয়, বার্তা হয়, আলাপ হয়, বা সম্পর্ক ঠিক আছে, সেরকম কোনো প্রুফ পাওয়া যায়নি। এই যে ভেরি রিসেন্ট যেটা ঠাম্মি আসার গল্পটা বলা হচ্ছে, আমাদের বাগান কাকিও বলছে আর টিনু সুন্দরী বলছে, এই ব্যাপারটা ছিল না। এবং কিছুদিন আগে তোমরা দেখলে যে আমাদের বাগান কাকির সঙ্গে তার বরের কথা হচ্ছিল, সেটা টিনু বলল যে বাবা মানে বাপির সাথে মা কথা বলছে। তার মানে কোথাও না কোথাও নিজেদের মধ্যে যে অশান্তি বা ঝগড়া ঝামেলা যেটাই হয়েছিল, সেটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় গেছে, এবং তার জন্যই তো তারা বাড়ি আসছে। হ্যাঁ, তো তারপরে সেদিকে শুনছি ওর বাপিও বাড়ি আসছে, এদিকে শুনছি ঠাম্মিও বাড়ি আসছে। তাহলে এটা ভেরি ক্লিয়ার যে বাপি আর ঠাম্মি এদের দুজনের সঙ্গেই ওদের বাড়িতে কোনো না কোনো কারণে অশান্তি হয়েছিল। আর যেখানে তার মা ছিল না, এবং
তার জন্য হচ্ছে ওর বাপি, আর বাপি ছিল না বলে তার ঠাম্মা, এরা দুজন আসতে চাইছিল না। তো এখন ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এটা খুব সুখবর আমি মনে করি। কারণ দেখো, ঘটিবাটি এক জায়গায় থাকলে অশান্তি হবে, ঝামেলা হবে, কিন্তু তার মানে এই নয় যে তাদের সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমরা চাই সবার সম্পর্কে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা নিজেরা ঠিকঠাক করে তারা আবার নিজেদের সংসারে ঠিকঠাক করুক। আর এই যে এর ঠাম্মি থাকতো না, এর বাপি থাকতো না, এর জন্য কিন্তু এফেক্টটা বেশি আমাদের বাগান কাকি পায়নি, পেয়েছে কিন্তু আমাদের টিনু সুন্দরী। কারণ টিনু সুন্দরীকেই সবাই জিজ্ঞাসা করেছে যে তোমার ঠাম্মি কোথায়, তোমার বাপি কোথায়, তাদের কেন দেখি না? তুমি যে বড় বড় কথা বললে যে আমার বাপির সঙ্গে সব ঠিক আছে, সেই যে টাকা দিয়ে গেল পুজোর সময় বোনাস, তারপর থেকে আর বাপিকে দেখা যায় না, কেন না? ঠিক আছে, স্বাভাবিক, সেই পুজো, আর এটা হচ্ছে জুলাই মাস পড়ছে, তাহলে কতদিন বুঝতে পেরেছো? তো প্রায় ওদিকে 4 এদিকে 6, 10 মাসের মতো মনে হয়, না জুলাই, ওদিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 9 মাস। 9 মাসের মতো তাদের কোনো স্ট্রেস পাওয়া যায়নি, তাহলে সেই জায়গা তো লোকে বলবেই। তো আপাতত এটা সুখবর। অবশ্যই এরপরে আমাদের হয়তো ধানি লঙ্কাও চলে আসবে, ওদের আবার জমজমাট হবে। তো যাই হোক, আমাদের বাগান কাকি বর আসছে বলে আর শাশুড়ি আসছে বলে নিজেকে সাজাবো যতনে, মানে গ্রুমিং করার জন্য গেছে পার্লারে। পার্লারে গিয়ে চুল কেটেছে, ফেসিয়াল করেছে, কালার করেছে, ঠিক আছে? কারণ হচ্ছে আসছে, সে আসছে, হ্যাঁ সেটা ভালো করেছে। আর এদিকে আমাদের টিনু সুন্দরীও চুলে স্পা করেছে। কিছুদিন আগে টিনু সুন্দরী বলছিল যে ও চুল কেটে ফেলবে, চুল কেটে ফেলবে। তো যাই হোক, সেটা কাটেনি, ও স্পা করেছে, ভালো হয়েছে। তো অ্যাডও দিয়ে দিল পার্লারের, প্রমোশনাল মানে একটা ভিডিও হয়ে গেল আর কি ওর জন্য। না পয়সা দিয়ে প্রমোশন করেছে না, বাট ও গিয়ে সেখানে হেল্প করেছে আর কি, যে যদি কেউ বসিরহাটের দিকে থাকো তাহলে এখানে আসতে পারো বলে ওর ঠিকানা ফিকানা দিয়ে দিয়েছে। তো যাই হোক, মোটামুটি সবাই সাজো সাজো রব। আর এদিকে একটা কাঁঠাল এনেছে, কাঁঠাল, যেই কাঁঠালটা শক্ত ছিল এবং কিছুদিন পর পাকবে। এবার ওরা যেহেতু বাপি ঠাম্মি আসছে, সবাই মিলে কাঁঠাল ফাটাল খাবে, তার জন্য কাঁঠালটা রেখে দিয়েছে, কিন্তু কাঁঠালটার গন্ধ বেরোচ্ছে, মমা করে গন্ধ বেরোচ্ছে, এবং সেই জন্য সবাই ভাবছে আর কি যে কাঁঠালের এত গন্ধ, তাহলে কি অতদিন থাকবে না? মানে আমাদের টিনু বলছে যদি না থাকে তাহলে পেকে গেলে খেয়ে নিতে হবে, তারপর আবার আরেকটা কাঁঠাল নিয়ে আসা হবে যখন বাপি আর ঠাম্মি আসবে। তো দেখা যাক কবে আসে। যতদূর মনে হচ্ছে যে ঠাম্মি হয়তো ট্রেনে ঝিকঝিকে চেপে গেছে, আর বাপি আর ঠাম্মি দুজনে হয়তো একসাথেই ঘরে ঢুকবে। ভালো, এই জিনিসটা ভালো। এই যে বাড়ির লোক বাড়িতে নেই, শুধু একে তাকে নিয়ে এসে নিমন্ত্রণ করে খাওয়ানো, এদের রুটি করে দেওয়া, ওদের এই করে দেওয়া, ওদের খাওয়ানো, এগুলোর থেকে আমার মনে হয় নিজের লোকেদের সঙ্গে সম্পর্কটা ঠিক রেখে অ্যাডজাস্ট করে তাদের সঙ্গে যে সুসম্পর্ক আছে সেটা যদি দেখায়, সেটা বরং ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে টিনুকে আর অন্য কিছু বলা নেই, যেটুকুনি দেখলাম সেটুকুনির উপর বেস করেই কথা বললাম। এইবার চলে যায় আমাদের পিয়া রানীর ফরফরানিতে। হ্যাঁ, যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠোকার জন্য একটা ভিডিও করেছে, যদিও লাস্টে বলেছে কে কি ভিডিও করেছে আমার ঘ্যান্টা ফারাক পাড়তে হয়, আমার কিচ্ছু যায় আসে না আমাকে নিয়ে কে ভিডিও করেছে। তার আগে আমরা কমিউনিটি পোস্ট দেখেছিলাম একটা, সেই কমিউনিটি পোস্টে একটা থাম্বনেল দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে শিক্ষিত মাই ফুট, মানে শিক্ষিত মাই ফুড, এরকম শিক্ষার কোনো দরকার নেই যে এরকম ধরনের থাম্বনেল দেয়। তো সেই থাম্বনেলে কি দেয়া ছিল, একটা জুতোর ছবি দেওয়া হয়েছিল, আর একটা ছিল যে পিয়া মানে কেন ওর জায়ের পিছনে সবসময় মুখ গুজে আছে, বা মানে মুখ দিয়ে আছে, এরকম ধরনের একটা কিছু বলেছে। তো সেরকম একটা থাম্বনেল দিয়েছিল, ঠিক আছে? সেই থাম্বনেলটা দিয়ে বলেছিল যে এই শিক্ষার পরিচয়, যদি এই কারো শিক্ষার পরিচয় হয় তাহলে ওরকম শিক্ষিত আমার দরকার নেই, ঠিক আছে? এরা নাকি ইনফ্লুয়েন্সার, যদিও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার নয় মনে হয়, ব্লগারদেরই লোকে ইনফ্লুয়েন্সার বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট পেলে কাজ করে, তারা কি ইনফ্লুয়েন্সড করে? যাই হোক, সে বলছে। তো যেটা দেখলাম সেই থাম্বনেলটা দেখে আমি মোটামুটি বুঝতে পেরেছি বা গেস করেছি যে কার থাম্বনেল হতে পারে। তারপরে গিয়ে তার ভিডিওতে সেই থাম্বনেল চেক করে দেখলাম না, সেই থাম্বনেলে হচ্ছে চটির ছবি উড়ে গেছে, চটির ছবির জায়গায় ঘুষির ছবি আছে, এরকম হাতের মুঠোর ছবি। আর তোমার হচ্ছে যেই পিছনের গল্পটা যেখানে ছিল সেখানেও জিনিসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে অন্য কিছু দেওয়া হয়েছে, মানে থাম্বনেলে ওইটা সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তো এইবার তাকেই উদ্দেশ্য করে মেনলি আমাদের পিয়া দিদি ভিডিওটা করেছে, ঠিক আছে? তো তার বক্তব্য হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে
মানে কাজ নেই, যা হোক তা হোক বলে ইনকাম করার জন্য বসে যায়। আর আমি প্রচুর পরিশ্রমী, আমাকে প্রচুর সময় বের করে কাজ করতে হয়, সকাল থেকে উঠে রাত্রি 2টো পর্যন্ত শ্যুট করতে হয়, আমাকে শ্যুট করতে হয়, কারণ আমাকে ইনকামের জন্য ব্যস্ত থাকতে হয়। আমার তো বর চাকরি করে না, আমাদের এখান থেকেই ইনকাম। তো এইখান থেকেই আমার কাহানি মে টুইস্ট। সেটা হচ্ছে, তার আগেই একটা ভিডিওতে ও দেখিয়েছে যে ও যখন শ্যুট করছে তখন রাত্রি 2টো বেজে গেছে, ঠিক আছে? তো লাইট ফাইট এখন বললো ক্যামেরা অ্যাকশন করা হচ্ছে, তো 1:30-2টো বেজে গেছে। কিসের জন্য? ওরা একটা ভিডিও শ্যুট করছে যেটা কিনা শর্টসে দেবে, এটা বললো। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, পিয়া কিন্তু ভীষণ পরিশ্রমী, এটা কিন্তু সত্যি। এবং ও চ্যানেলের জন্য রীতিমতো খাটে, এটাও সত্যি। এবং ক্রিয়েটিভিটিও ওর মধ্যে রয়েছে। যত ওই দিকের কন্ট্রোভার্সি যত ওইদিকে ব্লগার আছে, মানে পিয়াকে দেখেই তো এরা সব ব্লগিংয়ে আবার নেমেছে, এটা বাস্তব। পিয়ার আগেও হয়তো অনেকে ব্লগিং করেছে, কিন্তু পিয়া যেই সাকসেস পেয়েছে দেন অ্যান্ড দেন পিয়াকে দেখেই কিন্তু সবাই নেমেছে। ওর যারা এখন জায়েরা আছে, কি উত্তরবাড়ি, মধ্যবাড়ি, দক্ষিণ বাড়ি, যাই হোক, পিয়া যেরকমই হোক, এটা বাস্তব, পিয়াকে দেখেই কিন্তু সবাই নেমেছে। হ্যাঁ, পিয়ার মধ্যে একটু অন্যরকম ব্যাপার স্যাপার আছে, ও একটু বলে এরকম ঠোঁটকাটা টাইপের কথাবার্তা বলে, কিন্তু যেটা বাস্তব সেটা মানতে হবে। অবশ্যই পিয়াকে দেখে সবাই হয়েছে। আর পিয়ার পরিচয়ে ওরা পরিচয় পেয়েছে, ওদের নিজস্ব পরিচয়ে ওরা পরিচয় পায়নি। পরে তারা কাজ করেছে, ক্রিয়েটিভিটি এনেছে, সেটা আলাদা কথা, কিন্তু পিয়ার পরিচয়ে ওরা পরিচয় পেয়েছে, এটা বাস্তব। তো যাই হোক, এইবার পিয়া বলছে আমি প্রচুর লোকের উপকার করেছি, প্রচুর লোক আমার থেকে উপকার নিয়েছে, কিন্তু তারা স্বীকার করে না। তো সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে ও অনেক ক্রিয়েটারের কথা উদ্দেশ্যে এইগুলো বলেছে। তারপর এটাও বলেছে আমার থেকে সবাই উপকার নেয়, তারপরেও মুখোশ পড়ে থাকে, এই ধরনের কথা বলেছে। তারপরে তো নানান কথা বলা হচ্ছে। এবার এটা বাস্তব, দেখো, যায় কিন্তু সব থেকে বেশি অশান্তি। এমনিও দেখবে পারিবারিক যে জায়গায়, জায়ের মধ্যে কম্পিটিশন বেশি, জায়ের মধ্যে অশান্তি বেশি। তো সেই জায়গায় পিয়ার সঙ্গে পিয়ার জায়ের একটা আনবনেনি থাকতেই পারে। আর এটা তো স্বাভাবিক যে ওইদিকে কল্পনার বর হচ্ছে তোমার চাকরি করে, ঠিক আছে, সরকারি চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সেই চাকরি করে, সে ইনকাম করে, তো তার তো একটা স্টেডি ইনকাম আছে না। তো সে সবসময় ভিডিও দেয় না, এটাও পিয়া বললো যে সে তো সবসময় ভিডিও দেয় না। হ্যাঁ, সেটা তার অতটাও প্রয়োজন নেই, কারণ তার বরের চাকরিটা আছে। আর এটাও সত্যি যে পিয়ার বরের কোনো চাকরি নেই, কোনো স্টেডি ইনকাম নেই, তাহলে যেটা করতে হবে সেটা পিয়াকে এই ভিডিও থেকেই করতে হবে। তার জন্যই ওরা এত পরিশ্রম করে। আবার তার মধ্যে ওর 2টো ছেলে, তাদেরকে মানুষ করা, তারপরে ওর যে বড় ছেলে তার একটা বিশাল বড় রোগ আছে, সেই রোগের ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা খরচ। তো ইনকাম না করলে কোথা থেকে সেগুলো আসবে? এর জন্যই ও প্রচুর পরিশ্রম করে। কিন্তু এখানে আরও একটা কাহানির টুইস্ট আছে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে যে পিয়া কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছে, আমি শুনেছি, যখন ওকে সবাই বলেছে ওর বর কেন ইনকাম করে না, ওর বর কেন ইনকাম করতে যায় না, তখন বলেছে আমার বরের বিদেশে চাকরি এলো বলে একটা টাইটেল দিয়েছিল। এবং সেখানে বলেছিল যে আমার বরের কাছে এরকম একটা অফার এসছে, এবং সেখান থেকে চাকরি করলে আমার বর কত টাকা মাইনে পেতে পারে, 20 থেকে 30 হাজার টাকা মাইনে পেতে পারে। হ্যাঁ, প্রথমে 20,000 টাকা, পরে শিখে গেলে আরও বেশি 30,000 টাকা মাইনে পেতে পারে। সারা মাস কাজ করে 30,000 টাকা মাইনে পেতে পারে। আর আমরা যে প্রমোশনাল ভিডিও শ্যুট করি, ভালো করে বোঝো, আমরা যে প্রমোশনাল ভিডিওর শ্যুট করি, সেই শ্যুটে হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও শ্যুটের 8 ঘন্টা করে তোমার শ্যুট হয়। আর সেই 8 ঘন্টা শ্যুট থেকে সেই ভিডিওটা 2 মিনিটে আনতে হয়, এডিট ফেডিট করে 2 মিনিটে আনতে হয়। সেই ভিডিওর ওই 2 মিনিটে আমরা একটা প্রমোশনাল ভিডিওতে 18-20 হাজার টাকা করে পাই, ও নিজে বলেছে। তাহলে তোমরা চিন্তা করো, সারা মাসে যদি একটাও শ্যুট করি প্রমোশনাল ভিডিও, ভালো করে বোঝো, সারা মাসে যদি একটাও শ্যুট করি প্রমোশনাল ভিডিও শ্যুট, তাও 8 ঘন্টা কাজ করে, তারপর এডিটিং ফেডিটিং করে আরও 2 ঘন্টা ধরে নিলাম, 2.5 ঘন্টা কাজ করে আমরা 18-20 হাজার টাকা পেতে পারি। তাহলে আমার বরকে কেন পাঠাবো? আর আমার বরই তো এই সব শ্যুটগুলোতে আমাকে হেল্প করে, আমার ক্যামেরা ধরে দেয়, এবং এই যে নাটক ফাটকগুলোতে আমার বর কাজ করে। হ্যাঁ সত্যি, ওর বর কিন্তু প্রচুর হচ্ছে তোমার নাটক ফাটকে কাজ করে। তারপরে ওরা যে যেসব ছোটো ছোটো শর্টস করে, যেগুলো বেশ ভাইরাল হয়, সেগুলো কিন্তু ওর বরের ভীষণ অ্যাক্টিভনেস আছে। ওর বড়ও অ্যাক্টিভ থাকে, ওর বড় ছেলেও অ্যাক্টিভ থাকে, ও অ্যাক্টিভ থাকে, যেই শর্টসগুলো করে, যেগুলো মিলিয়ন ভিউজ হয়। এবং সত্যি কথা বলতে দেখি যে ওর বর
বাড়িতে বসে মানে রান্নার জায়গাটা ঠিক করছে, রান্নার স্ল্যাব ঠিক করছে, পাশে কি সুন্দর পাথর ফাথর দিয়ে সুন্দর করেছে, এগুলো সত্যিই করেছে, এগুলো তো ক্রিয়েটিভিটি, সেগুলো দেখাচ্ছে। তাহলে যে বর প্রমোশনাল ভিডিও শ্যুট করে বর বউ মিলে 18,000 টাকা একটা 2 মিনিটের শ্যুটে পেতে পারে, যেটার জন্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওদের 2.5 ঘন্টা খাটতে হয়, তো সেরকম যদি প্রমোশনাল ভিডিও শ্যুট দুটো করে তাহলেই 40,000 টাকা এসে যায়। কেন সে বাইরে কাজ করতে যাবে? এটা তো যুক্তিযুক্ত। তাই জন্য হয়তো তার কোনো স্টেডি ইনকাম নেই যে সে সরকারি চাকরি করে প্রতি মাসে পুরো মাইনে পাবে, কিন্তু তার তো ইনকাম আছে। আর এটা তো সত্যি, পিয়া যদি একা বাড়িতে থেকে দুটো বাচ্চা নিয়ে চলাফেরা করে তাহলে এত ভিডিও শ্যুটও করতে পারবে না। ব্লগিং করা, ওই চ্যানেলে ভিডিও দেয়া, প্রমোশনাল ভিডিও শ্যুট, তারপরে ফেসবুকে কাজ করে, ইনস্টাতে কাজ করে, করতে পারবে? করতে পারবে না। তাহলে ওর বরকে লাগবেই। তাই এই যে পুরো ইনকামটাতে আমাদের পিয়া যেভাবে খাটছে, প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য খাটছে, শর্টসের জন্য খাটছে, ব্লগিংয়ের জন্য খাটছে, প্লাস ইনস্টা ফেসবুক এগুলোতে করছে, তারপরে মিশোর লিঙ্ক ফিঙ্ক দিয়ে কী সব কাজ করছে, তো প্রচুর এগুলো করছে। তো এর থেকে তো বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম হয়, এবং সেখানে তার বর তাকে প্রচুর হেল্প করে এই ব্যাপারে। তাহলে তার বর কেন বাইরে কাজ করতে যাবে? সারাদিন অন্য লোকের খিদমত খেটে ক টাকা আমি মাইনে পাবে? আর এটা তো বাস্তব যে একটা মেয়ে, ভালো করে বোঝো, একটা মেয়ে কিছুদিন আগে 3-3.5 লাখ টাকা খরচা করে তার পুরো এন্টায়ার সব কিছু তৈরি করলো, কম্পিউটার থেকে হ্যানা থেকে ওয়াশিং মেশিন অমুক খাট মাঠ হ্যানা ত্যানা করলো। তাহলে কত টাকা ইনকাম হলে সে এক মাসে ঝপ করে 3.5 লাখ টাকা দিয়ে এত জিনিসপত্র কিনতে পারে? এটা তো তোমাদের বোঝা উচিত। তার মানে আমাদের পিয়ার কিন্তু যথেষ্ট ইনকাম আছে। হ্যাঁ, ও মাঝে মধ্যে ন্যাকা কান্না কাঁদে, কিন্তু না, ওর যথেষ্ট ইনকাম আছে, এবং সেই ইনকামের জন্যই সে এগুলো করছে। তাহলে এইবার এখান থেকেই প্রশ্ন এটাই আসে যে যদি তোমাদের এত ইনকাম থাকে, তোমাদের যদি এত কিছুর ব্যাপার থাকে, তাহলে কেন হাত পেতেছিলে? অ্যাকচুয়ালি এরা জানো তো ভিউয়ার্সদেরকে প্রচণ্ডভাবে মুরগি করে। কিছু ভিউয়ার্স আছে এদের প্রতি প্রচণ্ড ইমোশনাল, কেননা ওরই মানে আশেপাশের সব জায়েদেরকে দেখছিলাম, কারোর কাছে প্রেশার কুকার আসছে, ইন্ডাকশান আসছে, কারোর কাছে মান্থলি গ্রসারির জিনিসপত্র আসছে, মানে তারা আর কি পাঠিয়েছে, এরকম আর কি ভিউয়ার্সরা পাঠিয়েছে। তো এইসব গিফট পাওয়ার অভ্যেস ওদের আছে। হ্যাঁ, মানে এগুলো তো সব পাঠায়। তো আমরা দেখেছি যে অনেক অনেক মানে ভিউয়ার্সরা এরকম গিফট পাঠায়। আমাদের মারুকেও পাঠিয়েছিল, খোকাকেও পাঠায়, তো এরকম পাঠায় আর কি। তো সেই জায়গা থেকে তো তারা এগুলো করে। তো সেখানে আমাদের পিয়াও ভাবলো যে তাহলে আমি আমার ছেলের এই অসুখ তো আমি দেখিয়েছি ভিউয়ার্সদেরকে, ভিউয়ার্সরা এটা দেখে খুব মানে ওর প্রতি একটা সফট কর্নার রয়েছে, তাহলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিই, বলি বিএমটি করব। ঠিক আছে? আর বিএমটি করব, তাতে যে কত হিউজ পরিমাণে খরচ সেটা সবাই বুঝতে পারে, সবাই জানে। তাহলে এই জিনিসটা বলেই আমি মোটামুটি কেসটা নিয়ে নেব, মানে তোমার হচ্ছে টাকাটা ইনকাম করে নেব, আর সেই টাকাটা কিন্তু আমি একটা গচ্ছিত হিসেবে অ্যাসেট বলে রাখবো। তো এটাই করেছে। এই যে এরা, এদের কোনো লজ্জা ঘেন্না তো নেই, এরা খাটতে পারে, এরা পরিশ্রম করতে পারে, তাহলে কেন হাত পাতবে? এটা তো বড় প্রশ্ন। তো এরা হাত পেতেছিল কেন? এরা জানে যে ভিউয়ার্সদের যে টার্গেট করেছিল, যে ভিউয়ার্সরা ইমোশনাল, তাহলে এই ইমোশনাল ব্যাপারটা বললে আমার ছেলের প্রতি এরা ইমোশনাল হয়ে টাকা পয়সা দেবে। সবাই অল্প অল্প করে দিলে আমি একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করবো, এবং সেই টাকাটা আমি গচ্ছিত করে রেখে দেবো। সেই টাকা থেকে যে ইন্টারেস্ট পাবো তাতেই আমার ছেলের চিকিৎসা হয়ে যাবে, আমার কোনো চাপ থাকবে না, আর আমি এদিকে আমার মতো করে কারবার বাড়িয়ে যাব। তো এরা প্রচুর চালাক, বুদ্ধিমতী। না, আমি কখনো বলবো না যে টিয়া কুড়ে, টিয়া অবশ্যই, পিয়া অনেক বুদ্ধিমান আর এবং বুদ্ধিমতী আর কি, আর অনেক বেশি পরিশ্রম করে, দুটো আছে। কিন্তু জানে যে রাইট টাইমে রাইট সিচুয়েশানে ভিউয়ার্সদেরকে কিভাবে মুরগি করে তার থেকেও টাকা নিতে হয়, সেটাও করে নিয়েছে। তো যাই হোক, ও বলে আবার যে জীবনেও আর কোনো দিন টাকা চাইবো না, টাকা যে আমাদের সবাই সবসময় শুনতে হয়, আলবাত শুনতে হবে, ভিক্ষা করলে শুনতে হবে না। যার এত ক্রিয়েটিভিটি, যে এত অন্য লোককে বলতে আসছে, যে সবসময় বলছে আমার ঘন্টা ফারাক করতে হয়, আমি পরিশ্রম করতে জানি, তাহলে তার লজ্জা হয়নি যে আমি হাতটা পাতি? এবং হাতটা পাতি মিথ্যাভাবে, মিথ্যা কথা বলে, কারণ আমি তো আমার ছেলের ওই ট্রিটমেন্ট করাবো না সেটা আমি আগেই জানতাম, তাই না? তো সেই জন্য বলা হয়েছে। তো যাই হোক, ও একটা বড় কথা বলে দিল এখানে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ নেই, আমাদের এইগুলো তুলে কাজ করে, অমুক করে তুম করে, মুখ সামলে কথা বলো, জেনে কথা বলো, বুঝে কথা বলো, এরকম বলবে না, এরকম করবে না বলে প্রচুর প্রচুর কথা বললো। তারপর বললো যে যখন আমি
ফ্ল্যাটে গিয়েছিলাম তখন একমাত্র এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে আমার সাপোর্টে ভিডিও করেছিল। সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞ, হ্যাঁ, যে আমার ওই ফ্ল্যাটে যে যাওয়ার উদ্দেশ্য বা যাই ছিল সেটাতে সে আমাকে একমাত্র সাপোর্ট করেছিল, সেই জন্য আমি ঋণী, কৃতজ্ঞ, তাই জন্য তাকে কিছু বলি না, ঠিক আছে। কিন্তু যদি মাথার উপর দিয়ে জল গড়িয়ে যায় তখন তো কিছু কথা বলতে আসতেই হয়, ঠিক আছে। এই জন্য বললো, বলে ঠলে ঠলে হঠাৎ বলে, কী মনে করেছিলি আমি এরকম বলবো, মানে বলা হয়ে গেছে, তারপরে বলছে কী মনে করেছিলি আমি এরকম বলবো, এরকম বলবো। আমার কিচ্ছুই যায় আসে না, আমি কাউকে হিংসা করি না, আমার টাইমই নেই, আমি ভিডিও দেখার টাইমই পাই না, আমি থাম্বনেল, টাইটেল আর কমেন্ট বক্স চেক করে চলে আসি, আর তারপরে পরে সময় হলে ভিডিও গিয়ে দেখবো, নাহলে আমি টাইমই পাই না ভিডিও দেখার, ঠিক আছে। আমি হচ্ছে সারাক্ষণ ব্যস্ত থাকি কাজে নিজের, তো আমি কখন কন্ট্রোভার্সি দেখবো, কখন কমেন্ট বক্স চেক করবো, আর কখন তাল লাগানি মাসির মতো এদিক ওদিক করবো, আমি সেই জন্য টাইম পাই না। বাট আমি বললাম, আর আমার কোনো ফারাক পড়ে না ভাই, তোর যদি কোনো ফারাকই না পড়ে তাহলে তুই এই যে কি থাম্বনেল দিল সেটার জন্য কি শিক্ষিত মাই ফুট এই কমিউনিটি দেওয়ার দরকার ছিল না, আর তারপরে এসে একটা চোতা বানিয়ে বলারও দরকার ছিল না, বলে ঢলে বলা হচ্ছে তোমরা কি ভেবেছিলে এটা বলবো, তাহলে কিরম উজবুক টাইপের বলো তো। তো যাই হোক, আমাদের টিয়া ফুল দমে কন্ট্রোভার্সি চাইছে, হ্যাঁ, কারণ কারণ দেখো ওরাও বোঝে কন্ট্রোভার্সি করলে আরও ভিউজ, অবশ্যই ও ব্লগিং চ্যানেলে ঠিকমতো ভিডিও দেয় না, তো দিতে পারে না সময়ের অভাবে, তার জন্য ও চাইছে যে একটু কন্ট্রোভার্সির ছোঁয়া দেবো, এখন তো হচ্ছে চারিদিকে, আর তাহলে সেই লেভেলের হবে। আর ওই এই কন্ট্রোভার্সিটা কেন হলো, তোমরা দেখেছো যে ওইদিকে আমাদের তানিশের বউ, তার আর তার দিদির একটা ব্যাপার হয়েছিল, সেই দিদিকে আবার সাপোর্ট করেছে তার ছোটদি, তাহলে সেই ছোটদিকে যখন সাপোর্ট করেছে তাহলে বুঝতে পারছো, তাহলে ওদের সঙ্গে এই তানিশ মিতুর সঙ্গে ওর ননদদের একটা ঝামেলা। এই সময় আমাদের পিয়ারানি তিনি মিতুর ব্যাপারে একটা কথা বলেছিল, এবার সেইখান থেকে সখ্যতার ব্যাপার একটা চলে আসে, এবার এই ভিডিও হয়, কমেন্টে লেখালেখি হয়, তাহলে অনেকেই বলছে যে ও আচ্ছা তোমার হচ্ছে শত্রুর শত্রু তোমার বন্ধু হয়েছে, মানে যেহেতু ননদ আর ভাইয়ের বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে তার মধ্যখানে তুমি মিতুর প্রতি বেশি কনসার্ন দেখাচ্ছ কল্পনাকে ইরিটেট করার জন্য, আর সেই জায়গা থেকেই হয়তো মানে আমাদের পিয়াকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল, ব্যাস আমাদের পিয়ার কোথায় যায় হিংসে, আমি কাউকে করি না, অথচ বলছে আমাদের চাকরি নেই, তাহলে কাকে ঢুকছে হিংসা করে। আর বললো মৃত্যুর সঙ্গে হয়তো আমি একটা ভিডিও করেছি, ও কমেন্ট লিখেছে, সব ঠিক আছে, কিন্তু এরপরে আমি আর কারোর সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টাই করবো না, কোনো সম্পর্ক রাখবো না, অনেক হয়েছে, ঘাট হয়েছে, আর করবো না। তো এই কথা বলেছে। তো যাই হোক, এটুকুনি তোমাদেরকে আমার জানানোর মনে হলো, কারণ এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, আর তার জন্যই তোমাদের সামনে শেয়ার করতে এলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। টাটা।